শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি ক্লাস নিয়ে আসছি। আমি নির্মল চন্দ্র শীল, সহকারী শিক্ষক, মাধবদী এসপি ইনস্টিটিউশন, মাধবদী নরসিংদী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের উৎপাদন ব্যয়ের উপাদানগুলো নিয়ে। আজকে আসছি উৎপাদন ব্যয় বিবরণী কীভাবে তৈরি করা যায় তার সূত্র নিয়ে আলোচনা করার জন্য। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে কীভাবে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে থাকবে তোমাদের এলাকায় কাপড়ের কারখানাগুলোর মধ্যে কাপড় উৎপাদন করার জন্য অনেক সময় অর্ডার আসে বা ফরমাইশ আসে। এই ফরমাইশ অনুযায়ী কাপড় উৎপাদন করে দিতে হয়। ধরো 2 লক্ষ গজ কাপড় তৈরির জন্য একটা অর্ডার বা ফরমাইশ আসলো। কয় লক্ষ? 2 লক্ষ গজ। এই কাপড় উৎপাদনের জন্য প্রথমে দেখতে হবে কারখানার গোডাউনে বা গুদামে সুতা কি পরিমাণ আছে। যদি সুতার সংকলন না হয় তাহলে কি করতে হবে? সুতা কিনতে হবে। তাহলে প্রথমে গোডাউনে যে পরিমাণ সুতা থাকবে তার নাম হলো প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল তোমরা যখন অঙ্ক শুরু করবে তখন এই প্রারম্ভিক কাঁচামালটা সবসময় মাঝের ঘরে বসাবে। আমরা এখানে কোনো টাকার অ্যামাউন্ট ব্যবহার করতেছি না, শুধু স্টার চিহ্নের মাধ্যমে বোঝাচ্ছি যে এখানে টাকা হয়। এখানে প্রথমে টাকাটি বসালাম। এবার গোডাউনে কিছু পরিমাণ সুতা আছে, এই সুতা দিয়ে 2 লক্ষ গজ কাপড় বোনা সম্ভব না। সেক্ষেত্রে কি করতে হবে? আরও সুতা কিনে আনতে হবে। সেই যে পরিমাণ সুতা কিনে আনবো তা এই প্রারম্ভিক কাঁচামালের সাথে, অর্থাৎ আমার যেখানে সুতার গোডাউন আছে ওখানে এনে সুতাটি আবার ক্রয় করার সুতাটি এনে রেখে দেবো। তো সেই জন্য ওইটার সাথে যোগ করতে হয়, যোগ কাঁচামাল ক্রয় আমরা এটার সাথে যোগ করব। যদি এইটার সাথে একটু কাজ থাকে, অনেক সময় বহন খরচ থাকে, পরিবহন খরচ থাকলে ক্রয়ের সাথে যোগ করতে হয় পরিবহন খরচ। যোগ করে আমরা এই ঘরে নিব, তারপরে এটার সাথে যোগ করব। শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে আমরা গুদামে সুতা রাখলাম। এই সুতা থেকে আমরা এখন উৎপাদন কাজে পাঠিয়ে দেব। তাহলে 2 লক্ষ গজ কাপড় বোনার জন্য যে পরিমাণ সুতা উৎপাদন কেন্দ্রে পাঠিয়ে দেব, তারপরে কিছু সুতা যদি থেকে যায় তাকে বলা হয় সমাপনী কাঁচামাল। এবং সেই সমাপনী কাঁচামালটা কিন্তু আমাদের ব্যয় হলো না, সেটা আমরা রেখে দিলাম। এই জন্য এখান থেকে এই ব্যয় বিবরণী থেকে বাদ দেওয়া হয়। তোমরা জানো এটা কিন্তু শুধু ব্যয় বিবরণী, এখান থেকে ব্যয় যেটা হবে না সেটা রাখা যাবে না, সেটা বের করে দিতে হবে। এই জন্য আমরা বাদ দিব সমাপনী কাঁচামাল। আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, পরে ওই দিকে পাঠিয়ে দিব। এই যে টাকাটা বের হলো এটার নাম হলো ব্যবহৃত কাঁচামাল। অর্থাৎ কি পরিমাণ সুতা ব্যবহার হলো আমার 2 লক্ষ গজ কাপড় তৈরি করার জন্য, সেটা নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এবার আসি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানবে এটা আমরা উৎপাদন ব্যয় বিবরণী করতেছি। এক্ষেত্রে যত ধরনের উৎপাদন সংক্রান্ত ব্যয় আছে শুধুমাত্র যোগ হবে, আর উৎপাদন ব্যয় কমাবে এমন আইটেম দিয়ে বিয়োগ দিতে হবে। তাহলে আমরা এর পরবর্তী কি কাজ করব? ধরো আমরা সুতা কারখানায় পাঠালাম, ওখানে সুতা যাওয়ার পরে কারখানার শ্রমিকরা কী করবে? মেশিনের সাথে সুতা দিয়ে কাপড় বোনা শুরু করে দিবে। তাহলে এই যে শ্রমিকরা কাজ করবে এদের তো একটা পারিশ্রমিক দিতে হবে, যেটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। এছাড়া আরও 2-4 ধরনের বা অন্যান্য ধরনের প্রত্যক্ষ মজুরি থাকতে পারে। তাহলে এখানে 2টা আইটেম সাধারণত হয়, একটা প্রত্যক্ষ মজুরি, একটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই আইটেম দুটো এখানে যোগ করতে হয়, যোগ প্রত্যক্ষ মজুরি। এটা এখানে বসাইতে হয়। যদি একটা আইটেম থাকে তাহলে আমরা শেষ মাথায় নিয়ে যাব, আর যদি একাধিক আইটেম হয় তাহলে আমরা মাঝের ঘরে করে শেষ মাথায় নিয়ে যাব। তাহলে প্রত্যক্ষ মজুরি আমরা এখানে বসাবো, অন্যান্য প্রত্যক্ষ খরচ। শিক্ষার্থীবৃন্দ,
অন্যান্য বলতে তো অন্যান্য নামে থাকার কথা, কিন্তু না, তোমাদের বইতে শুধু অন্যান্য নামেই থাকবে। যদিও খরচ থাকে তাহলে অন্যান্য নামেই থাকবে, অন্য কোনো নামে থাকবে না। তো আমরা এই আইটেমটি এখানে নিয়ে যাব, নিলাম, উপরেটার সাথে এটা যোগ দেবো। এই যে আইটেমটা বের হয়েছে এটার নাম হচ্ছে দ্বিতীয় ধাপ বেরিয়ে গেল, এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এবার পরবর্তী ধাপে আমরা যাব। এর সাথে কি যোগ করা হয়, আরো কিছু খরচ আছে, তোমরা দেখে থাকবা। শ্রমিকরা কারখানায় কাপড় বুনলো, কিন্তু কারখানার ভাড়া, কারখানা বিদ্যুৎ বিল, কারখানা জ্বালানি খরচ, কারখানা সুপারভাইজারের বেতন। সুপারভাইজার অর্থ কি? যিনি সুপারভাইজ করেন বা দেখাশোনা করেন, ওনাকে বেতন দিতে হয়। এই ধরনের আনুষঙ্গিক খরচগুলো কারখানার মধ্যে, সেগুলোকে বলা হয় কারখানার উপরিব্যয়। তো আমি অতগুলো নাম লিখবো না, শুধুমাত্র কারখানা উপরিব্যয় শিরোনামটা দিয়ে দেখাবো তোমাদেরকে। এর পরবর্তী স্টেপে যোগ করতে হয় কারখানা উপরিব্যয়। আমরা শেষ মাথায় নিয়ে যোগ করে দেব। এই যে টাকাটা বের হলো, এই টাকাটার নাম আমরা তৃতীয় ধাপে লিখব। কি পেলাম? উৎপাদন ব্যয়। ওকে, আমাদের কাপড় উৎপাদন হয়ে গেল। তবে কারখানায় যখন কাপড় উৎপাদন হয়, ওই কাপড়টা কি ব্যবহার করা যায়? তোমরা দেখে থাকবে তোমাদের বাজার দিয়ে বা তোমাদের রাস্তা দিয়ে ভ্যান গাড়িতে করে বা রিক্সায় করে সাদা সাদা কাপড় গোল গোল আটি বেঁধে নিয়ে যাওয়া হয়। এগুলো কি মানুষ ব্যবহার করে? না, ব্যবহার করে না, কারণ এটাকে বলা গ্রে কাপড়। গ্রে শব্দের অর্থ কি? ধূসর রং। এটা কিন্তু সাদা না। তোমরা জেনে থাকবে সাদা কাপড় মনে হয় যে কারখানায় তৈরি হয় না, কারখানায় গ্রে কাপড় তৈরি হয়, এটা রং দিয়ে সাদা বানানো হয়। তাহলে এই যে গ্রে কাপড়টা তৈরি হলো, এই কাপড়টা কিন্তু অসমাপ্ত রয়ে গেল, সমাপ্ত হলো না, অর্থাৎ ব্যবহার উপযোগী হলো না। তাহলে এই যে অসমাপ্ত পণ্যটা, এটাকে কয়েকটা নামে চিহ্নিত করা হয়। অর্ধ তৈরি পণ্য, অসমাপ্ত পণ্য বা অর্ধসমাপ্ত পণ্য, এরকম নামে চিহ্নিত করা হয়। এখন এই ধরনের কাপড় উৎপাদন করার পরে তোমার কাপড়টা সপ্তাহ শেষে কেটে আটি বেঁধে আর একটা গোডাউনে রাখা হয়। সে গোডাউন বা গুদামে ওই ধরনের কাপড় আছে। তাহলে আমরা দেখবো 2 লক্ষ গজ কাপড় উৎপাদনে আমাদের টার্গেট। আমরা নিয়ে ওই গোডাউনে রাখবো যেখানে গ্রে কাপড় থাকে। ওইখানে তো আগের কিছু কাপড় থাকতে পারে, যেটাকে বলা হয় প্রারম্ভিক অর্ধ তৈরি পণ্য। আবার আমরা অর্ধ তৈরি পণ্য নিয়ে রাখলাম, যোগ হইল। এখান থেকে আবার চূড়ান্ত পণ্য বা ব্যবহার উপযোগী পণ্য তৈরি করার জন্য, অর্থাৎ রং করার জন্য, ডাইংয়ে পাঠানোর জন্য আমরা এখান থেকে গোডাউন থেকে আবার কাপড় পাঠিয়ে দেবো। তা আবার কিছু থেকে যাবে, যেটাকে আমরা বলবো সমাপনী অর্ধ তৈরি পণ্য বা অসমাপ্ত পণ্য। প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো তোমরা এখানে একটা ব্যাপার, প্রারম্ভিকটা যোগ হয়েছে, সমাপনীটা বাদ দিয়েছে। ঠিক অসমাপ্ত পণ্যের ক্ষেত্রেও প্রারম্ভিকটা যোগ হবে এবং সমাপনীটা বাদ যাবে। তাহলে আমরা এখানে কি করব? যোগ প্রারম্ভিক অসমাপ্ত পণ্য, এটা আমরা শেষ মাথায় নিয়ে যোগ দিব, যোগ দিয়ে নামাবো। পরে লাগবো বাদ সমাপনী অসমাপ্ত পণ্য। তোমরা লিখে দিবে খাতায় জায়গা নিয়ে। এই যে আইটেমটা বের হলো, এটার নাম হলো উৎপাদন ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়, চতুর্থ আইটেম উৎপাদিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো কত ছোট একটা ছকের মধ্যে আমার উৎপাদন ব্যয় বেরিয়ে গেল। তোমরা একদম এটা কিভাবে তাড়াতাড়ি ধরে রাখবে, এই যে কয়েকটা স্টেপ ফলো করবে, 1 2 3 4, 4টে স্টেপের মধ্যে আমাদের অঙ্ক হয়ে যায়, উৎপাদন ব্যয় হয়ে যায়, অর্থাৎ 4 মার্ক আমাদের শেষ। তো 4টে স্টেপের মধ্যে প্রথম ছিল কি? ব্যবহৃত কাঁচামাল। পরের স্টেপ ছিল মুখ্য ব্যয়, পরের স্টেপ উৎপাদন ব্যয় এবং সবার শেষে উৎপাদিত পণ্যের ব্যয়। শিক্ষার্থী বিন্দু, উৎপাদন ব্যয় বিবরণী আমরা তৈরি করলাম, এখানে কিন্তু শেষ নয়। আমাদের টার্গেট ছিল, অর্থাৎ অধ্যায়ের নাম ছিল কি? পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ।
তাহলে উৎপাদন ব্যয় নির্ধারণ করলাম, তাহলে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হলে আরও কী কী কাজ করতে হবে, আরও দুইটা ধাপ অতিক্রম করতে হবে। এই ধাপ নিয়ে এখন আবার আলোচনা করবো আমরা। দেখো পরবর্তী স্টেপ হলো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। শিক্ষার্থীবৃন্দু, আমরা এর পূর্বের ধাপ কি তৈরি করছি, সর্বশেষ উৎপাদিত পণ্যের ব্যয়। ওই টাকাটা আমরা এখানে নিয়ে আসবো, তবে একটা ছকের মাধ্যমে করব। বেশি বড় না, এটা 3 লাইনের একটা ছক হয়, বেশি বড় হয় না। দুইটা টাকার পর দিয়ে করলেই হয়। এখানে বিবরণ টাকা টাকা। শিক্ষার্থীবৃন্দু একটু মনোযোগ দাও। আমরা যেখানে উৎপাদিত পণ্যের ব্যয় বলছি, এই উৎপাদিত পণ্যের ব্যয় অর্থাৎ আমরা গ্রে কাপড়গুলো এবার ডাইংয়ে রং করার জন্য পাঠাবো। রং করা হয়ে গেল, কাপড়টা নিয়ে আসার পরে আবার কি গ্রে কাপড়ের মধ্যে রাখবে না, এই তৈরি পণ্য বা সমাপ্ত পণ্য রাখার জন্য ভিন্ন একটা গুদাম থাকে, ওই গুদামে গিয়ে রাখতে হবে। তো সেক্ষেত্রে গিয়ে দেখলাম আমার ওই 2 লক্ষ গজ কাপড় যে অর্ডার হয়েছে ওই কোয়ালিটির কাপড় ওইখানে আরও আছে। সেক্ষেত্রে ওই যে কাপড়টা আছে ওইটা হলো প্রারম্ভিক তৈরি পণ্য। এখন প্রশ্ন হলো কেন স্যার আমরা এটা কেন দিব? কারণ আমরা যারা নতুন করে তৈরি করছি এটা অর্ডার সাপ্লাই দেবো না। তোমাদের একটা ব্যবসায়িক টেকনিক আছে, ব্যবসায়ীদের যে টেকনিকটা থাকে সেটা হলো আগে যে পণ্যটা উৎপাদন হয়েছে এটা আগে কীভাবে কাস্টমারদের দিয়ে দেওয়া যায়। কারণ এই কাপড়টা থাকলে টেম্পার ছেড়ে দেবে, কাপড়টা ব্যবহার করা যাবে না বা বিক্রি করা যাবে না, সুতরাং আগের পণ্য দিতে হয়। এই জন্য এই স্টেপে গিয়া প্রারম্ভিক তৈরি পণ্যটা আগে যোগ করে নিতে হয়। প্রারম্ভিক তৈরি পণ্য আমরা প্রথম স্টেপে বসাবো। এরপরে আমরা যে উৎপাদিত পণ্যের ব্যয় হয়েছিল ওই ব্যয়ের অংশটা এখানে যোগ করব। যোগ উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করলাম। নামানোর পরে আমরা রং করে আমাদের গোডাউনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের তো অর্ডার ছিল 2 লক্ষ গজ। হ্যাঁ, এই 2 লক্ষ গজ অর্ডার সাপ্লাই দেওয়ার পরে কিছু পণ্য থেকে গেল। সেক্ষেত্রে ওই যে তৈরি পণ্য থেকে গেল এটা তো আর আমাদের ব্যয়ের অন্তর্ভুক্ত হলো না, আমাদের রয়ে গেল। পণ্য থেকে যাওয়া মানে কি আমি ব্যয় থেকে বের করে দিলাম, সুতরাং আমার ব্যয় কমে গেল। সুতরাং এক্ষেত্রে সমাপনী তৈরি পণ্য বাদ দিতে হবে। বাদ সমাপনী তৈরি পণ্য বাদ দিলাম। আসলে এখানে এই যে টাকাটা বের হলো এটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। পণ্যের ব্যয় এই টাকাটা আমরা ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দেবো। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসেও বলছি তোমরা অঙ্ক করার সময় সবসময় পেন্সিল ব্যবহার করবে, যেন এভাবে মুছে সুন্দর করে অঙ্ক সমাপ্ত করা যায়। তাহলে আমরা কি তৈরি করলাম? বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করলাম। এবার এখানে কি আমার শেষ? আমাদের তো নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য, অথবা আমাদের মনোভাবের করতে হবে। তাহলে আমরা কি করব? পরবর্তী স্টেপ আমরা চলে যাই। এবার আমার ব্যয় হলো, এবার তৈরি করব বিক্রয় মূল্য নির্ণয়। তার জন্য আমরা কি করব? হর করব
এভাবে বিবরণ টাকা টাকা প্রথমে আমরা পূর্ববর্তী স্টেপে কি করেছিলাম, বিক্রিত পণ্যের ব্যয় বসিয়েছিলাম, সর্বশেষ হয়েছিল ওই আইটেমটা এখানে বসিয়ে নেব। বিক্রিত পণ্যের ব্যয় আগে বসিয়ে নিলাম। এবার এর সাথে আমরা যোগ করব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের আবার দুইটা শিরোনাম আছে, এটা হলো বিক্রয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আগে আলোচনা করছিলাম পূর্বে ক্লাসে, আরোপণযোগ্য খরচ ছিল আবার 3 ভাগে ভাগ করা হয়েছিল। এটা হলো প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ, দুই ভাগে ভাগ করা হয়েছিল, প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ এবং পরোক্ষ আরোপণযোগ্য খরচ। পরোক্ষ আরোপণযোগ্য খরচ আবার 3 ভাগ ছিল, একটা হলো কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়। সেক্ষেত্রে আমরা প্রথমে বিক্রয় উপরিব্যয় বসাবো। এখন বিক্রয় উপরিব্যয় বলতে অনেকগুলো আইটেম আছে, বিক্রয় পরিবহন, বিক্রয় কর্মীর বেতন, বিজ্ঞাপন খরচ ইত্যাদি ইত্যাদি। এই খরচগুলো কিন্তু আমি এখানে লিখছি না, তোমরা বইয়ে থেকে খরচগুলো দেখে নিবা। তো এখানে আমি সরাসরি যোগ করে দিলাম। বিক্রিত পণ্যের ব্যয় আমরা এখানে বসিয়ে নিই, তাহলে সুবিধা হবে। আর এই আইটেমগুলো এখানে বসাবো। দ্বিতীয় স্টেপে আছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এই আইটেমগুলো আমরা এখানে লিখে নেব, তারপরে দিয়ে নিয়ে যাব। এবার আবার একটু উল্লেখ করছি প্রশাসনিক উপরিব্যয়, অফিস সংক্রান্ত যে খরচগুলো আছে তা প্রশাসনিক উপরিব্যয়, সব খরচ যোগ করে আমরা নিয়ে আসবো এখানে। এর নাম হলো কি ব্যয়? মোট ব্যয়। তাহলে আমরা মোট ব্যয় নির্ণয় করলাম। এখানে কি অঙ্ক শেষ? না, আমাদের কথা ছিল বিক্রয় মূল্য নির্ণয় করা। তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? মালিককে অবশ্যই জানাতে হবে বস আমাদের এত টাকা মোট ব্যয় হয়েছে। তাহলে আমরা কীভাবে বিক্রয় করবো? আপনি একটু রেট ফেলাই দেন, মালিক একটা দাম নির্ধারণ করে দেবে যে আমরা এত টাকা ব্যয় করলে পরবর্তীতে কত টাকায় বিক্রয় করবো। তা আবার নির্ধারণ করতে হয় কীভাবে? পাশের প্রতিযোগীদের সাথে তুলনা করে তারা কী দামে বেচতেছে। আমি যদি বেশি দাম দিয়ে দিই, জোড়াইয়া দিই, সেক্ষেত্রে কাস্টমার নেবে না। আবার অতিরিক্ত কম দাম হলে আমার খরচ উঠে আসবে না। সুতরাং মালিকের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে মুনাফা যোগ করে দেবো। তোমাদের ক্ষেত্রে তোমাদের অঙ্কে মুনাফার পার্সেন্টেজ উল্লেখ করা থাকবে, ওই অনুযায়ী পার্সেন্টেজটা বের করে এখানে বসাতে হবে। এর সাথে আমরা যোগ করব মুনাফা এটার নাম হলো বিক্রয় মূল্য। বাস, বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়ে গেল। এবার বিক্রয় মূল্য নির্ধারণ করে, কিন্তু কিছু কিছু অঙ্কের মধ্যে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলে না, মুনাফা নির্ণয় করতে বলে। কি নির্ণয় করতে বলে? মুনাফা। সেক্ষেত্রে আমাদের বিক্রয় থেকে শুরু করতে হয়। অর্থাৎ এখানে বিক্রয় বসাবো, বিক্রয় বসানোর পরে বিক্রয় থেকে বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়, বের হবে মোট মুনাফা। আর সেই মোট মুনাফার সাথে আমরা এই পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যাবে নিট মুনাফা। এভাবে মুনাফা নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজ যখন আমার ক্লাসটা দেখবে, মেইন বইটা হাতে নিয়ে 190 পৃষ্ঠায় 2টা সূত্র আছে, এটা নিয়ে আমি আলোচনা করছি। 189 পৃষ্ঠায় ছিল উৎপাদন ব্যয়, এটা নিয়ে আলোচনা করছি। 3টা সূত্র নিয়ে আলোচনা করছি। তোমরা এটা করার পরে 190 পৃষ্ঠার নিচে একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটু ভালোভাবে খেয়াল করবে, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে উৎপাদন ব্যয়ের বিবরণী কত সহজ। তবে শিক্ষার্থী কিন্তু তোমরা ভয় পাবে না, এখানে উদাহরণটা কিন্তু অনেক বড় দেওয়া। এই বড় ধরনের অঙ্ক আসে না, এই অধ্যায়ে অঙ্ক আসে একদম ছোট ছোট। আমি পরবর্তী ক্লাসে যখন আমি অঙ্ক করাবো তখন দেখতে পারবা যে এই অধ্যায়ের অঙ্ক কত সহজ এবং কত সহজে এর অ্যান্সার করা যায়। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, আবার পরবর্তী ক্লাসে কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।